এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, আপনি তো বাংলাদেশের নাগরিক, কি বলবেন? আসলে এমন একটা পরিস্থিতি আমাদের কখনোই কাম্য নয়, কিন্তু পরিস্থিতিটা হয়ে গেছে। আসলে কেউই চায় না এরকম। তো এইগুলির একটা সুযোগ নিয়ে কিছু লুটপাট করছে, বা অনেকের আওয়ামী লীগ নেতাদের উপর রাগ আছে, এই কারণে আওয়ামী লীগ নেতাদের ক্ষতি করতে, তাদের বাড়িঘর লুট করতে বা তাদের হত্যা করতে, এরকমই করতেছে। সাধারণত রাজনৈতিক দল পরিবর্তনের পর বাংলাদেশে এটা একটা চর্চা হয়ে দাঁড়িয়েছে, তবে এবার একটু বেশি হইল। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত, বিশেষ করে এপার বাংলার মানুষ এবং ভারতের মানুষ, তারা কিন্তু খুবই চিন্তিত আছে। এখন যে পরিস্থিতি, মানে কারেন্ট যে সিচুয়েশন, সেটা কীরকম? মানে মানে শান্তি ফিরতে না, আমার মনে হয় যেহেতু ঢাকার পুলিশ কমিশনার নিয়োগ হয়ে গেছেন এখন, বা এই তারপরে র্যাবের ডিও বোধহয় নতুন হয়ে গেছে, সরকার ডক্টর ইউনূসকে ঘোষণা করা হয়েছে। এখন 2-4 দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, মানে পুলিশ থানায় ফিরে যাবে, গেলে শান্ত হয়ে যাবে আমার ধারণা আর কি। আচ্ছা, 2-4 দিনের বেশি লাগবে না। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে হঠাৎ করে মানে তড়িঘড়ি শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো এবং ভারতে উনি মানে আপাতত আশ্রয়ে রয়েছেন, এই যে পরিস্থিতি উদ্ভূত হলো, এর পেছনে মূল কারণ কি হতে পারে? আপনার কি মনে হয়? একটা সরকার, আমরা সবসময় দেখেছি, একটা সরকার বেশি দিন থাকলে একটা জনসমর্থন হারায়, কিছুটা হলে হারায়। যদিও এই সরকার অনেক উন্নয়ন করেছিল, তারপরে জনসমর্থন কিছুটা হারিয়েছিল। এই যে নির্বাচনগুলি একটু সঠিক ছিল না, একটা কারণ। দ্বিতীয়ত হলো যে যারা এই 18 বছর বয়সে ভোট দিতে চায়, তারা ভোট দিতে পারে না 2বার, এই ভোট না দেওয়াটাও একটা কারণ। তৃতীয়ত হলো গিয়া এই আওয়ামী লীগের যারা নেতারা তো নেতাগিরি করে, কিন্তু অনেকের ক্ষতি করে ফেলে। এই জন্য অনেকটা সময় হয় অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে, এই জন্য একটা জনরোষ তৈরি হয়েছিল। তবে আমি একটা কথা বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত উন্নয়নের পরে যে ভুলটা করলেন, সেটা হলো পচা শামুকের পা কাটলেন। মানে ছাত্রদের যে দাবিটা ছিল ওটা, এটা একদম ন্যায্য দাবি ছিল। এই ন্যায্য দাবিটা ওনার দ্বিতীয় দিনে মাইনে নেওয়া উচিত ছিল। উনি দ্বিতীয় দিন থেকে এটা 36 দিনের আন্দোলনের কাছে, যে শেষ পর্যন্ত যে পুলিশের গুলি টুলি হয়েছে, ছাত্রদের পক্ষে আসলে সবাই আসছে। একটা ছাত্র মারা গেলে সাধারণত সিনিয়র সিটিজেনরা, গৃহিণীরা বলেন, ব্যবসায়ীরা বলেন, বাবা মা বলেন, জনসাধারণ বলেন, তাদের পক্ষে যায় এবং তাদের পক্ষে আসা পড়ায় এই বিশাল একটা বিদ্রোহ হয়ে গেছিল। আচ্ছা, এটা কি আপনি মনে করেন? বলতেছেন যে হ্যাঁ, এটা কি আপনি মনে করেন যে শুধু কি ছাত্র আন্দোলন, না এর পেছনে অন্য কোনো ব্যাপারও আছে? কারণ হচ্ছে, ছাত্র আন্দোলন যদি হয়, সেই ছাত্ররা তাদের দাবি দেওয়া যখন পূর্ণ হলো, বা যখন সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হলো, তারপরেও কিন্তু দেখা গেল যে সেই আন্দোলন কিন্তু থামলো না, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম এই আন্দোলনটা কিন্তু মানে ভয়ঙ্কর একটা বিধ্বংসী একটা চেহারা ধারণ করলো। আজকে কিন্তু সারা বিশ্বের কাছে বাংলাদেশের কোথাও গিয়ে মুখটাও কিন্তু নষ্ট হচ্ছে, বিশেষ করে যখন দেখা যাচ্ছে তাদের মাতৃস্থানীয় বলুন, কোথাও তার ঠাকুমার বা দাদির বয়সী, তার অন্তর্বাস নিয়ে তারা যেভাবে প্রদর্শন করছে, বা আপনাদের যেখানে সংসদ ভবনে গিয়ে যেরকমভাবে তারা সিগারেট খাওয়া থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে নানা রকম মানে কাজে, অসামাজিক কাজ বলবো, বা ছাত্র আন্দোলন, কিন্তু যখন ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দল যুক্ত হয়ে গেল, এই সুবিধাটা রাজনৈতিক দল নিবেই, এটা স্বাভাবিক। এটা যদি বিএনপি আমল হইতো, তাহলে আওয়ামী লীগের সুবিধাটা নিত, এটা রাজনীতির একটা নিয়ম। ছাত্র আন্দোলনটা যখন দীর্ঘায়িত হয়ে গেল, শেখ হাসিনা আটকাইলো না, এবং ওই যে পরে মাইনা নিয়েছে, কিন্তু যখন মারছে তখন অনেক ছাত্র মারা গেছে। তারা কিন্তু বলছিল 2-1 মন্ত্রী পদ দিতে, তো উনি এটা দেয়নি। আসলে হয়তো অন্য সরকার হলেও দিত না, আর ওইটা সুযোগ পেয়ে গেল, তো ওনার ওই সুযোগটা বন্ধ করা উচিত। উনি ওই জায়গাটায় ব্যস্ত হয়েছেন। তো আসলে সবসময় মানুষ সব জায়গায় সফল হয় না। তো আর যেই ওই যে গণভবনের ঢুকে অন্তর্বাস নিয়ে ছবি তোলা বা হাতমুখে, এটা আসলে ছাত্ররা করছে বলা যাবে না, কারণ ওখানে অনেক অল্প বয়স্ক ছেলে ছিল। আর উচ্ছ্বাস, মানে কিছু মানুষ তো শেখ হাসিনার বিরোধী ছিলই,
তো তাদের উচ্ছ্বাসে অল্প বয়স্ক ছেলেরা ভুল করবে, এই সিনিয়র সিটিজেন হাতে যদি পড়তো সেটা ধরতো না বা ছবি তুলতো না। এটা জুনিয়রদের আসলে অত খেয়াল থাকে না বা অত বুঝতে পারে না তারা ভুলগুলি করছে, যেটা আমাদের জন্য খুব লজ্জার। একটা দেশের সম্মান নষ্ট হইতে এটাও ছেলেরা বুঝবে না। আচ্ছা, আমার দেশের একটা ছেলে যদি আমেরিকা চুরি করে সেটা আমার জন্য খুব লজ্জার হবে, কিন্তু একটা সাধারণ মানুষ যেটা বুঝবে না। একদমই, যেটা নিয়ে খুব মানে সারা সব জায়গাতে একটা মানে খারাপ প্রতিক্রিয়া কিন্তু বেরিয়ে আসছে এবং সবাই কিন্তু এটা নিন্দাই করছেন। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আন্দোলনের জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি, হ্যাঁ, শেখ হাসিনার ঠিকই ধরেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকতেই পারে। গণতান্ত্রিক দেশে সেরকম ব্যাপারটা হয়, অভিযোগ থাকলে তার এগেনস্টে কোনো ব্যবস্থা থাকে। কিন্তু যেটা আপনাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের যে দীর্ঘদিনের সংগ্রাম, গৌরবময় ইতিহাস, তার যে নিদর্শন এবং বঙ্গবন্ধুর তো অবদান কেউই বাংলাদেশি যারা আছেন অস্বীকার করতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও এইভাবে যে তার উপরে মূর্তি নষ্ট করা, বিনষ্ট করা, শুধু তাই নয়, তার উপরে মানে প্রস্রাব করা এবং বিভিন্ন রকম মানে যত রকমভাবে তাকে ঘৃণা করা যায় বা অপমান করা যায় সেগুলো করা হলো। এটাকে আপনি কি চোখে দেখছেন? আসলে হয়েছে কি, আমার একটা দর্শন আছে, শতভাগ মানুষ কখনো কাউকে সমর্থন দেয় না, তাদের ব্রেন অনেক আগের থেকে ওয়াশ হয়ে গেছে অন্যদিকে। যেহেতু শতভাগ মানুষ কখনো কাউকে সমর্থন দেয় না, এটা পৃথিবীর কোনো ইতিহাসেই কোথাও নাই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় 20% মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিল, সেই অর্থে। আর এই যে ছেলেরা করতে অতি উৎসাহী মানুষ, যেমন বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের একটা সিম্বল ধরে, মানে এটা ধরে আওয়ামী লীগের একটা প্রতীক, মানে আওয়ামী লীগেরই। কিন্তু আমরা মনে করি বঙ্গবন্ধু জাতীয় সম্পদ, বঙ্গবন্ধু আওয়ামী লীগের না। যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের জাতীয় সম্পদ, এই গানটা, জাতীয় সঙ্গীতটা, এটা কিন্তু 72 সালে আওয়ামী লীগ এটার জাতীয় সঙ্গীত করছিল, এটা হচ্ছে আওয়ামী লীগের না। এই জিনিসটা তো সবার মাথায় যায় না। বঙ্গবন্ধুর যে অনেক বড় ব্যাপার, বঙ্গবন্ধুর যে এই বিষয়টা তো যায় না। আর দ্বিতীয়, আওয়ামী লীগ সবসময় বঙ্গবন্ধুকে নিয়ে এত কথা বলে, কথায় কথায় বঙ্গবন্ধু, কথায় কথায় বঙ্গবন্ধু, এইসব ছিল ভুল। অতিরিক্ত বলাটা ভুল ছিল, কম বললে হয়তো মানুষ বলতো। একটা কথা যখন বেশিবার বলা হয় তখন মানুষের কথাটা গ্রহণ করে না। তো আমার মনে হয় সেই কারণে। আর অতি উৎসাহী মানুষ অনেক কিছু করতে পারে। তারপর রাজনৈতিক বিষয় থাকে, যারা বঙ্গবন্ধুকে পছন্দ করে না এমন রাজনৈতিক দল যেগুলি আছে, তারা হয়তো ভাবছে এটা থাকা মানে তাদের জন্য ঠিক না, তারা এর জন্য হয়তো নির্দেশ দিতে, অথবা অতি উৎসাহী মানুষ কি করবে ভেবে ভাইবা না পায় সেটা ভাঙতে। এমন হয়েছে, যেমন আমি শুনলাম রাজশাহীতে, যে একটা দলের রাজনীতি, তার দলের কর্মীর বাড়ি ভেঙে ফেলতে গেছে। তখন বলছে আমি এই দল করি এতদিন ধরে, তুমি আমার বাড়ি ভেঙে ফেলতে আসছো। তখন বলছো আচ্ছা, এরকম হয়, অতি উৎসাহী মানুষ অনেক ভুল করে। আচ্ছা, অনেকে যেটা রাজনীতিক যারা বিশ্লেষণ করেন বা যারা আন্তর্জাতিক যে সম্পর্ক তা নিয়ে মানে খেয়াল রাখেন বা তা নিয়ে পর্যালোচনা করেন, তারা অনেকেই বলছেন যে একটা ছাত্র আন্দোলন দিয়ে শুরু, তারপরে সেই আন্দোলনটা বড় হওয়া, তারপরে সেটার থেকেই একটা শাসন ক্ষমতা চলে যাওয়া, সেখান থেকে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এই পুরোটা ঘটনা আপাত দৃষ্টিতে যতটাই যাই হোক, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো বিদেশি শক্তি হাত আছে। এটা আপনি কি চোখে দেখেন বা কি মনে করেন? দেখেন, একটা জিনিস বলি আপনাকে, আমাদের কিছু বিশ্বের দেশগুলির মানে সরকারগুলি চেঞ্জিং এ ওই বিশ্বের লোকগুলি, উন্নত বিশ্বের লোকগুলি ঘটায়। যেমন আমেরিকা হইতে পারে, চায়না হইতে পারে, একদম ঘটায়। এটি ইতিহাসই আছে। বা পাকিস্তান আমেরিকা সরকারকে, পাকিস্তানও পারে। পাকিস্তান এখন এত দুর্বল একটা দেশ, ও আর কিছুই পারে না, কিন্তু অন্য কেউ পাকিস্তানকে দিয়ে করতে পারে। কিন্তু দুর্বলকে সবল করে দিয়ে, হ্যাঁ, পাকিস্তানকে কিছু আর্থিক ক্ষমতা বা যাই কিছু দিয়ে তাকে দিয়ে করাতে পারে, সেটা ওইটা টাকা ট্রান্সফার করে করতে পারে। এখন এই আন্দোলনেও যখন ছাত্রদের আন্দোলনটা ছিল, যখন এটা লিঙ্গারিং মানে বাড়তেছিল, মানে টাইমিং বাড়তেছিল, সরকার মানতেছিল, টাইমিং বাড়তেছিল, তখন স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলি আসবে। তখন স্বাভাবিকভাবেই এই যারা আওয়ামী লীগকে চায় না, বহির্বিশ্বে যারা আওয়ামী লীগকে চায় না, তারা সেই সুবিধা নিবে। অথবা বহির্বিশ্বের ওই দেশগুলির প্রথম থেকে হয়তো এইটা একটা প্ল্যান ছিল, মাস্টার প্ল্যান ছিল, অনেক রকম প্ল্যানের মধ্যে এটা ছিল, হয়তো এটা সফল হয়ে গেছে, অনেকগুলি সফল হয় নাই।
এটা বহির্বিশ্বে থাকাই স্বাভাবিক। আর একটা ছাত্র আন্দোলন থেকে সরকার পতন হয় না এরকম রেকর্ড কম আছে, হয়তো হয়েছে, আবার সরকার পতন হয় না এটাই মানতে হবে। ছোট একটা আন্দোলন এত বড় রূপ পাইলো কেমনে? এত বড় রূপ পাওয়ার পিছনে অবশ্যই চক্রান্ত থাকতে পারে, চক্রান্ত থাকাটাই স্বাভাবিক। এবং অর্থ ছাড়া হয় না, তখন এই এত মানুষের খাওয়া দাওয়া, ট্রান্সপোর্টেশন, দৌড়াদৌড়ি, উৎসাহ, উদ্দীপনা, এইটা টাকা ছাড়া হয় না। এই টাকাটা চক্রান্তর পার্ট। একদমই। যেই জন্য একটা অনেকে বলছেন যে আমেরিকা এক সময় চেয়েছিলেন যে এখানে একটা সেনার যে বেস করার জন্য, এবং সেটা নিয়ে একটুখানি মতবিরোধ হয়েছিল, এবং একই সঙ্গে চীন দেশেরও একটা এখানে স্বার্থ জড়িয়ে ছিল, কোনোভাবে ভারতের এগেনস্টে তাকে ব্যবহার করার জন্য। আবার অন্য দিক দিয়ে ভারতেরও কিছু স্বার্থ ছিল, যাতে এই দুই দেশ যদি একসাথে উন্নত হয় তাহলে সেক্ষেত্রে অন্যদেরও কাউন্টার করা যাবে, বা অন্যদের এখানে প্রবেশ করানো বা অন্যদের আধিপত্য যাতে এখানে না বাড়ে, সেই জায়গাটাতেও একটা দেখা। সব মিলিয়ে একটা আপাত দৃষ্টিতে অনেকে মনে করছেন যে একটা মোহরা হিসাবে বাংলাদেশ ব্যবহৃত হয়েছে। আপনার কি মনে হয়? এটা হইতে পারে। সেন্ট মার্টিনটা আমেরিকা বহু বছর ধরে চাচ্ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে কখনোই দিবে না। এটা আমেরিকা বুঝে ফেলছিল। আমেরিকার এই সাইটটাতে একটা ঘাঁটি দরকার, হয়তো ঘাঁটির জন্য আওয়ামী লীগকে তো সরাইতে হইবে। আওয়ামী লীগ আমেরিকার জন্য অনেক ইন্টারেস্ট। এখন আমেরিকার যখন ইন্টারেস্ট আছে, এটা তারা চক্রান্ত করতে পারে। আবার ভারতেরও স্বার্থ আছে, এখানে ঘাঁটি হলে ভারতের ক্ষতি হয়। ভারত চাইবে না ঘাঁটি হোক, সে অর্থে ভারতের জন্য আওয়ামী লীগ সরকার বেস্ট। আওয়ামী লীগ সরকার রাইট ভারতের জন্য, কিন্তু আমেরিকার হিসাবটা করতে। আচ্ছা, মূর্তি ভাঙার পেছনে অনেকে পাকিস্তানের একটা বড় যোগ দেখছেন, কারণ এই দেশের যে গৌরবময় ইতিহাস, সেটা সরাসরি যাদের গায়ে সারা জীবন কাটার মতো হয়ে বিঁধেছে, খোঁচা লেগেছে সব সময়, সেটা হচ্ছে পাকিস্তানে সরাসরি। অন্যদের এখানে চীন বলুন বা আমেরিকার বলুন, মূর্তি নিয়ে বা ইতিহাস নিয়ে অত কিছু তাদের মাথা ব্যথা থাকার কথা নয়। এখানে পাকিস্তানের বিষয়টা অনেক বেশি উজ্জ্বল হয়ে অনেকে মনে করছেন যে আসতে পারে। সেটা কি আপনি মনে করেন? না, এটা আসলে তালেবানরা, মানে ইসলামপন্থী মানুষগুলি যারা একটু বেশি ধার্মিক বা মৌলবাদী বা যারা একটু ধর্ম বেশি চর্চা করে, তারা মনে করে একটা মূর্তি ইসলামী রাষ্ট্রে ঠিক না, এটা তারা মনে করে। এখন এই মূর্তিটা কিন্তু এমন একজনের ছিল যিনি আওয়ামী লীগের একজন বড় নেতা এবং জাতির জনক, এবং আওয়ামী লীগের একটা বিষয় প্রপার্টি। আওয়ামী লীগ তো তাকে নিজের প্রপার্টি করেই ফেলেছিল। সেহেতু যারা ক্ষমতা আসবে বা যারা ওনার বিরোধী, তারা চাইবে না এই মূর্তিটা থাক। তারা শেখ হাসিনার মূর্তি যেমন ভাঙতে পারছে, ঠিক একই কারণে ওইটা ভাঙতে পারছে। কারণ এটাও তো অবিশ্বাস্য ঘটনা ঘটছে, কিন্তু অত অল্প সময়ে মানে ওই জায়গা থেকে ওই নির্দেশে আসবে আর ইয়া করবে সেটা না। কিন্তু এখানকার উৎসাহী মানুষ আর যারা মূর্তি বিরোধী, তারা এই ভাস্কর্য বিরোধী, তারা এটা তখন করে ফেলছে এবং এটা তৎক্ষণাৎই করছে। আচ্ছা, আরেকটা বিষয় মানে আমি বলুন। হ্যাঁ বলুন। না, আপনি বলুন। আমি অস্বাভাবিক দেখি না এই কারণে, কারণ আওয়ামী লীগের কোনো স্মৃতি তারা রাখবে না। এইটা যেমন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, তখন কিন্তু জিয়া রহমানের অনেক নাম সরাই দিয়েছিল। জিয়া রহমানের মূর্তি যেমন গতকালকে কোন জেলায় উঠাইলো, নারায়ণগঞ্জে, যেমন জিয়া রহমানের মূর্তি ভেঙ্গা। জিয়া রহমানের তো মুক্তিযুদ্ধে উনি একটা সেক্টর কমান্ডার অবদান ছিল, সরাই ওইটা ধারাবাহিকতা। আপনি এই বেলায় তো এটা বলতেও পারবেন না। এটা নিয়মই আমাদের দেশে, এটা নিয়মই। যেমন যদি আওয়ামী লীগ আসে তাহলে বিএনপির মূর্তি, আওয়ামী লীগ আসলে বিএনপির যদি কোনো নেতার মূর্তি থাকে, কোনো নেতার প্রবীণের থাকে, কোনো নেতার কিছু থাকে, সরাবে। যেমন এয়ারপোর্টের নাম ছিল আন্তর্জাতিক এয়ারপোর্ট, ওটা বদলে অন্য নাম করে দিতে। ঠিক তদ্রুপ ভাবে বিএনপি এটা করবে। এটা মানে আমাদের রাজনীতির চর্চা, এটা সিস্টেম হয়ে গেছে। বাইরের দেশে বলার দরকার পড়বে না, এটা অটো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যাই কিছু হয় বাংলাদেশে, যে কোনো ইস্যু হোক, সেটা ঘুরে ফিরে সেই সংখ্যালঘুর উপরে একটা আক্রোশ বলুন, সেটা বিভিন্ন ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে বা ধর্মগত কারণে যাই হোক না কেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার বলুন, তাদের বিভিন্ন সম্পত্তি থেকে শুরু করে তাদের প্রাণের ক্ষতি বা অন্যান্যভাবে অত্যাচার, সেটা কিন্তু হয়। এবং এই ক্ষেত্রেও কিন্তু শেষে দেখা গেল ছাত্র আন্দোলন হোক যাই হোক,
শেষে গিয়ে সংখ্যালঘুরাই আক্রান্ত হলেন এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রচুর ভিডিও বা এসে বলুন যে সোশ্যাল মিডিয়া ঘুরে করছে, এবং এটা নিয়েও কিন্তু সবাই খুব আলোচনা করছেন এবং কথা বলছেন। তো এটাকে আপনি কি চোখে দেখছেন? এরপরে সংখ্যালঘুরা কতটা কি সুরক্ষিত? আসলে আমি এটাই বলি, সংখ্যালঘুদের বিষয়টা কি, আওয়ামী লীগ হলো অসাম্প্রদায়িক দল। আওয়ামী লীগ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব মিলে একভাবে দেখে, কিন্তু অন্য দলগুলি হয়তো দেখে না। এই গেল একটা। দ্বিতীয়ত হলো গিয়া, এই যে যেটা ছাত্র সমাজ ছিল, ছাত্র সমাজ বা জামায়াত ইসলামী বা বিএনপি ওরা বলতে সংখ্যালঘু বাসায় যাতে হামলা না করে, বারবার বলতে। বিষয়টা হচ্ছে কি, যারা ওইখানকার তাদের হয়তো কোন একজন হিন্দুর সাথে সম্পর্ক খারাপ আছে, ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, বা তার জায়গা জমি নিয়ে মামলা আছে, তারা উস্কায় যে এই কাজগুলি করছে। এটা আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ চায় না, কারণ বিএনপিও চাওয়ার কথা না। কারণ বিএনপি চাইবে হিন্দুরা যদিও আওয়ামী লীগের পক্ষে বেশি, তারপর চাইবে ওনাদের সাথে ভালো ব্যবহার করে একসময় হিন্দু ধর্মাবলম্বীরা একসময় যাতে বিএনপি সাপোর্ট দেয়, এটা তারা চাইবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা হলো অতি উৎসাহী মানুষগুলি এটা করে ফেলে, যেহেতু হিন্দুরা বেশিরভাগ সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে আসে। তাহলে মূলত ওই এলাকা ভিত্তিক যেগুলি আছে তারা এই কাজটা করে। আসলে মন কথাগুলি থাকলে বা কিছু জমি জমার ব্যাপার থাকলে বা কারোর স্বার্থ জড়িত থাকলে তারা এটা করে। এমনিতে আওয়ামী লীগের অনেক নেতা আছে যাদের বাসায় কেউ হামলা করে নাই, কারণ নেতাগুলি কোনো ক্ষতি করেনি। যারা ক্ষতি করছে যে আওয়ামী লীগের নেতারা, তাদের কিন্তু সবার বাসায় হামলা করাইছে। কারণ 15 বছরে অনেক বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক মামলা, মিথ্যা মামলা, অনেক রকম মামলা দিছে। যারা এত মামলা দিছে তারাও তো ক্ষতি করছে, তাদের তো এখন রাতটা লাগবেই। তাহলে আপনি বলছেন কিন্তু এই যে হিন্দুদের একটা মানে পলায়নের একটা বিষয় আসছে, অনেকেই চাইছে যে এই দেশে মানে পার্শ্ববর্তী যেহেতু ভারতবর্ষ রয়েছে, ভারতে চলে আসার জন্য। তাহলে এবং এইখানেও বর্ডার, সেই জন্য বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে সিল করে দেওয়া হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে। তো এই যে পলায়নের যে বিষয়, দেখুন পরপর যত সময় এগিয়েছে তত কিন্তু মুসলিম কনভার্সন সঙ্গে হিন্দুর সংখ্যা কমা, এটা কিন্তু একদম বেড়েই চলেছে। তো এইটাকে মানে খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। কারণ একবার সাতক্ষীরা থেকে অনেক হিন্দু ইন্ডিয়াতে যা সেটেল করলো, আমার অনুভূতিতে ধাক্কা লাগছিল। এই মানুষগুলি এই বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছে, এই মানুষগুলি বাংলাদেশের তাদের মাতৃভূমি, সেই মানুষগুলি বাধ্য হয়ে চলে গেল। একবার সাতক্ষীরাতে খুব ঝামেলা এলো 10 বছর আগে, হয়তো 15 বছর আগে, আওয়ামী লীগ আমলে এসে 10 বছর আগে। তো ওইটা খুব দুঃখজনক ছিল। যেমন উত্তম দেবনাথ, একজন ভদ্রলোক আছেন, ফেনীর কবি সাহিত্যিক, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার অনেকে চলে গেছে ইন্ডিয়াতে অনেক আগেই, আপনি জান নাই কেন? এটা আমার মাটি, মরলে আমি এখানে মরবো, বাঁচলে আমি এখানে বাঁচবো, যত কিছু হোক আমি আমার মাটি কখনোই ছাড়বো না। আসলে এটা তো হিন্দু জনগোষ্ঠী যারা এখানে তাদেরই মাটি, এটা একটা অনুভূতির ব্যাপার। কিন্তু এই সবরে কিছু রাজনৈতিক দল কিছু সুবিধা নেয়, অনেক রকম ঝামেলার সৃষ্টি করে, এগুলো রাজনৈতিক চরিতার্থ করে বা হিন্দুদের উপর রাগ হয়, তোরা কেন মানে এরা কেন আওয়ামী লীগ, বেশিরভাগ হিন্দু কেন আওয়ামী লীগ করে, এটা হয়তো তাদের একটা অভিযোগ, এই জন্য করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মৌলবাদীরা আপনাদের দেশে আছে, মৌলবাদীরা আছে, হ্যাঁ এটা এই প্রসঙ্গে বলছি, আপনার দেশের মৌলবাদীরা পারলে মুসলমানদের তারা দিতে চায়, এরকম আর কি। বুঝতে পেরেছি। তো ঘটনাটা হচ্ছে গিয়ে এই প্রসঙ্গে তাসলিমা নাসরিন একটা কথা বলেছেন, উনি শেখ হাসিনার, যে উনি শেখ হাসিনার যে আজকে এই যে পরিণতি, তার পেছনে শেখ হাসিনাও অনেকটা দায়ী বা দোষী। কারণ উনি মৌলবাদীদের অনেকটা বেশি সাহায্য করেছেন, শুধুমাত্র হিন্দুদের না, মৌলবাদীদের। মাদ্রাসার সংখ্যা অনেক বেশি ছিল, তা সত্ত্বেও অনেক বেশি আরও উনি বাড়িয়েছেন। ধর্মীয় কট্টরপন্থাকে উনি কমানোর পরিবর্তে সেটাকে হাওয়া দিয়েছেন, বাড়িয়েছেন। এবং যেমন দুর্নীতির কথা উঠছে, দুর্নীতিকেও উনি অনেক ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছেন। তো এবং যে একটা ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, সেটাকেও তিনি মানে আশ্রয় করেছেন। তো এই সমস্ত বিষয় তাসলিমা নাসরিন বলছেন। তো আপনি এই ব্যাপারটার সঙ্গে কতটা কি সহমত বা বিমত পোষণ করেন, যে শেখ হাসিনার আজকের যে পরিণতি, তো সেটার পেছনে এই যে মৌলবাদ যেটা এখন বোঝা যাচ্ছে, কিন্তু এটা ওনার শুরু থেকেই
প্রথম দিকে হয়তো একটু কম ছিল, তারপরে কিন্তু উনি এই মৌলবাদকেই উনি কম আর বেশি সাহায্য করে গেছেন। কি বলবেন? আসলে হয়েছে কি বলি, রাজনৈতিক কারণে সবাই চায় যে শ্রেণীটা তার বিপক্ষে আছে সেই শ্রেণীটাকে টানতে, সেই শ্রেণীটাকে টানতে উনি ওই মাদ্রাসাগুলিতে অনুদান বেশি দিতেন। যেমন উনি 450 উপজেলা একটা মডেল মসজিদ বানাতে, যে মসজিদ দেখলে মানুষ অবাক হবে, এত সুন্দর মসজিদ, প্রত্যেকটা উপজেলা একটা করে করতে। আসলে এগুলি উনি প্যাট্রোনাইজ করছেন ওই কারণে, রাজনৈতিক কারণে। যেমন একটা হলো ধর্মীয় কারণে, আরেকটা হলো রাজনৈতিক কারণে, যে মানুষ খুশি হবে, যে এতে মানুষ আসলে কিছুই মনে হয় না, কিছু খুশি হয়েছে, মানুষ যে জায়গাটা সেই জায়গায় রয়ে গেছে। এই আর দুর্নীতির কথা আসলে, দুর্নীতি তো হয়েছে দেশে অনেক। যেমন এস আলম যে দুর্নীতি করছে, এটা ওনার আটকানো উচিত ছিল, উনি আটকানে, হয়তো এস আলম ওনার আওয়ামী লীগের ফান্ডে টাকা দেয়, এর জন্য উনি আটকায় নেই, এটা আটকানো উচিত ছিল। এস আলমের মতো বহু আলম কোম্পানি আছে, তো উনি কোথাও কোথাও করা হয়েছে, অনেক করা হইতে পারতো, কিন্তু করা কেন হন না এটা আমি জানি না। যদি এই বিষয় করা হইতো তাইলে হয়তো। যেমন তারপরে যেমন বলি, ব্যবসায়ীদের সুবিধাগুলি সব বন্ধ করে দিয়েছিল উনি। ব্যবসায়ীদের কিরকম বন্ধ করছে বলি, আমাদের যেখানে 600 টাকা লাইসেন্স ফি ছিল, উনি এটা 10,000 টাকা নিয়ে গেছেন, 8,000 টাকায় নিয়ে গেছেন। এবং কাস্টমস ভ্যাট ব্যবসায়ীদের সাথে চার ছাতায় ব্যবহার করতে, কিন্তু উনি ব্যবসায়ীদের কথা শোনে নেই। উনি এই ব্যবসায়ীদের থেকে ট্যাক্স ভ্যাট সব রকম নিয়ে সরকারি তহবিল বড় করছে, এবং সরকারি তহবিল থেকে বড় বড় কাজ করছে, কিন্তু এই পুরো টাকাটা ব্যবসায়ীদের থেকে নিচ্ছে। মানে ব্যবসায়ীদের উপর স্ট্রিম রোলারই চলছে এক প্রকার বলতে পারি। কারণ ছোট কোনো একটা ডকুমেন্টে ভুল হইলে কাস্টমস তার জন্য একদিকে ঘুষ দিত, একদিকে ফাইন করতো। এমনও ফাইন করছে, কারো হয়তো 10,000 টাকার মাল বেশি আসছে, সেখানে তারা ফাইন করে দিচ্ছে 2 লাখ টাকা। আবার অনেক রকম ঝামেলা করছে, আবার ওরা ঘুষও দিতে হয়েছে। এগুলি উনি ঘুষ কমাইতে পারেনি, ঘুষ ব্যাপক খাইছে। ওসিরা দামি দামি গাড়ি চালায়, এটা আগে কখনো ছিল না। ওয়ার্ড কমিশনাররা দামি দামি গাড়ি চালায়। আমারও ওয়ার্ড কমিশনে মানে আওয়ামী লীগের উনি মানে 3টা-4টা গাড়ি মেনটেন করতো। এইগুলি তো অনেক কিছু হয়েছে, এগুলি এই দুর্নীতি আটকাতে পারে নাই। দুর্নীতি আটকাবার চেষ্টা করছে, এমন আমার কখনো মনে হয়নি। আচ্ছা, আপনি একজন আওয়ামী লীগেরই একজন, যাই হোক, একজন বড় সমর্থক। আমি আসলে বলি, আমি একটা সংগঠন করি, তো যে কারণে আমি বঙ্গবন্ধুর, আমি যেহেতু একটা স্বাধীনতার পক্ষের মানুষ, আমি বঙ্গবন্ধুর ভীষণ ভক্ত। মানে বঙ্গবন্ধু ছাড়া বুঝি না, এইটুকুই আমার পরিচয়। যার কারণে আমার সাথে কারো যে এত ভাঙচুর হয়েছে, আমার কাছে কেউ আসে নাই। কারণ আমি নিরপেক্ষ থাকতে চেষ্টা করছি। কারণ আমি যে সংগঠনটা করি সারা দেশব্যাপী লক্ষ লক্ষ অনুসারী আমার এই অনুসারীদের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাতের লোক কম হলে আছে, জাতীয় পার্টির লোক আছে। তার জন্য আমার পক্ষে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করা, এই ছাত্র আন্দোলনে কোনো পক্ষে যাওয়া সম্ভব হয় না, আমি চুপ করে বসেছিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশের ভবিষ্যৎ, মানে সরকার গঠনের, শোনা যাচ্ছে যে নির্বাচন হবে, তো কি মনে হয়, মানে জামাত বলুন বা বিএনপি বলুন, যা কি হতে পারে, বা নতুন কোনো দল কি হতে পারে? নতুন দলের কোনো সম্ভাবনা নাই। ছাত্ররা মনে করতেছে তাদের কত রাষ্ট্র চলবে, কিন্তু আসলে বিএনপি একটা খুব শক্তিশালী দল। তো ছাত্ররা যেটা চাইবে সেটা এখন হয়তো শুনতেছে কিছু কথা, কিন্তু পরবর্তীতে ধোকারা টিকবে না। একটা নির্বাচন হবে 3 মাস পরে, কারণ 3 মাস হোক 4 মাস হোক, এই 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন হবে। আমার ধারণা নির্বাচন হলে বিএনপি আসবে। যদিও অনেকে মনে করতেছে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে বা কিছু একটা করবে, আমার মনে হয় না এই ছাত্রদের ওই ক্যাপাসিটি আছে একটা রাজনৈতিক দল করা বা রাজনৈতিক নেতৃত্ব দেওয়া। এটা 1 মাসের নেতৃত্ব দেওয়া বা একটা ঝোঁক তুলা একটা কর্ম সাধন করা আর একটা দেশ চালানো বা একটা চালানোর মতো যোগ্যতা ছাত্রদের হওয়ার কথা না। এখন তারা ওই যে রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, যেহেতু পুলিশ সব, কোনো থানায় কোনো পুলিশ নাই, কোথাও কোনো ট্রাফিক নাই, রাস্তাঘাট তারা কন্ট্রোল করতেছে। আমি দেখলাম, ভালো লাগলো। কিন্তু বিষয়টা ছিল ওরা যেটা ভাবতেছে ওরা তো খুব সুন্দর কন্ট্রোল করতেছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই এটা 1-2 দিন 3 দিন 10 দিন ভালো লাগবে, বছর পর বছর ভালো লাগবে না তাদের। দ্বিতীয়ত এখন রাস্তাঘাটে গাড়ি 5% আছে, 100% গাড়ি নামলে কেউ কন্ট্রোল করতে পারবে না। ট্রাফিকের কাজ ট্রাফিকে করতে হবে, রাজনীতিবিদের কাজ রাজনীতিবিদই করবে, ছাত্রদের কাজ পড়ালেখা ছাত্ররাই করবে।
এর বাইরে কিছু হবে না। আচ্ছা, জামাতের কথা অনেকে কোনো মূল্যায়ন একদম অনেকে জামাতের কথাও বলছেন যে জামাত উঠে আসতে পারে ক্ষমতায় কোনোভাবে, এটা কি সম্ভব? না, জামাত উঠে আসতে পারবে না, না না এটা সম্ভব না, জামাত উঠে আসতে পারে না। বিএনপি যদি বুদ্ধিমান হয় তাহলে বিএনপি এককভাবে নির্বাচন করবে এবং বিএনপি জেতার কথা, কারণ বিএনপির একটা বিশাল জনসমর্থন আছে, জামাতে তাদের প্রয়োজন হবে না। জামাত সমর্থিত কোনোভাবে না, জামাত নিজেই তো নির্বাচন করবে, তো জামাত নির্বাচন করলে জামাত আসন পাবে, 10-15টা আসন পাবে, বিএনপি আসন অনেক বেশি পাবে। আওয়ামী লীগ যদি করে, অনেক এলাকা আছে যেসব এলাকা হয়তো আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যেমন আপনি 2009 ইলেকশনে দেখবে বিএনপি পড়ে গেছিল, তারপর ইলেকশনটা বিএনপি কিন্তু অনেক আসন পাইছিল সেখানে। আওয়ামী লীগ দাঁড়ালে তো আওয়ামী লীগও কিছু আসন পাবে, জাতীয় পার্টি কিছু আসন পাবে। জাতীয় পার্টির একটা বেল্ট আছে, রংপুর বিভাগের মতো বেল্ট আছে, নেতারা খুব জনপ্রিয়, তো এরশাদের স্মৃতি, সেটা তো জাতীয় পার্টি এগুলি আসন পাইতে পারে। আওয়ামী লীগ দাঁড়ালে আওয়ামী লীগ কিছু বেল্ট আছে যেখানে মানুষ ব্যাপকভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দেয়, সেই আসনগুলি আওয়ামী লীগ পাবে। নির্বাচন নিরপেক্ষ হবে আমার ধারণা, নিরপেক্ষ না হয় উপায় থাকবে না, এটা আওয়ামী লীগ নির্বাচন না করলে পাবে না। আচ্ছা, এখন 3 মাস হাতে সময়, 3-4 মাস সময় আছে, 3-4 মাসের মধ্যে হয়তো অনেক কিছু স্বাভাবিক হয়ে গেলে তখন আবার আওয়ামী লীগের নেতারা হয়তো সাহস ফিরে পাইবে। আচ্ছা, এই মুহূর্তে থেকেও সাহস পাবে না, আওয়ামী লীগের নেতা রাস্তায় দাঁড়ায় বলতেই পারবে না যে আমি আওয়ামী লীগের নেতা। একদমই 3-4 মাসের মধ্যে স্বাভাবিক হয়ে গেলে তখন হয়তো আবার ওইভাবে আসতে পারে। আচ্ছা, সুস্থ স্বাভাবিক হতে কতটা টাইম লাগতে পারে? কারণ এটা একটা বাংলাদেশের পক্ষে বড় ঝাটকা, আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে। তো সেই ক্ষেত্রে এই ধাক্কা সামলাতে কতদিন লাগতে পারে বলে আপনার মনে হয়? আর্থিক ধাক্কাটা আমাদের এক্সপোর্টে হয় আর বিদেশি রেমিটেন্সে হয়। বিদেশি রেমিটেন্সে এখন আর আর্থিক ধাক্কা থাকবে না, আর এক্সপোর্টেরটা হয়তো কিছু ক্ষতি হয়ে গেছে, কভার করবে। এখন তো করোনার সময় 2 বছর বাংলাদেশ, 1 বছর 1.5 বছর বাংলাদেশ বন্ধ ছিল, বহু সময়, মানে 7-8 মাস, 9 মাস, 10 মাস এরকম ছিল, 1 মাস 2 মাসের ওই সময় তো বিশাল একটা কাম হয়েছে। এটা যখন বাংলাদেশ কাটায় উঠতে পারছে, এই 10-20 দিনে এটা হবে না। ক্ষতি তো যার যার ব্যক্তিগত হয়েছে, একজনের বাড়ি লুট করছে, তার ক্ষতি হয়েছে, তারটা সে কভার করবে। রাষ্ট্রীয় ভাবে যেগুলি ক্ষতি হয়েছে, কিন্তু এখন বাংলাদেশের যে অর্থনীতি, সেটাতে আমার মনে হয় না খুব একটা, যদিও বলা হয় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বা এর ক্ষতি হয়েছে বলা হয়, কিন্তু বাংলাদেশটা এখন একটু শক্তিশালী থাকে, আমার মনে হয় অর্থনৈতিক ভাবে দেশ হয়, আমার মনে হয় না খুব বেশি এটা নিয়ে আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবচেয়ে প্রতিবেশী কাছের দেশ বলতে ভারত, তো এবং বর্ডারের দিক দিয়েও বলুন বা সমস্ত দিক দিয়েও, এবং ভারতের অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই জড়িত। তো সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে আগামী দিনের সম্পর্কটা কিরকম হতে পারে বলে আপনার মনে হয়? মানে এই বিএনপি যখন ক্ষমতা থাকে তখন কিন্তু ভারতের কথাই বলে, মানে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায়, ভারতের সাথে সুসম্পর্ক থাকে, এটা থাকতে হয়, তাহলে হবে না। আমাদের যদি হঠাৎ বন্যায় পেঁয়াজ মার যায় বা মরিচ মার যায়, তখন 1 দিন বা 5 দিনের মধ্যে এগুলি আনতে গেলে ভারতের দ্বারস্থ হতে হয়। অনেক আপনি বলছেন পাকিস্তান যে ভুলটা করেছে, আপনি বলতে চাইছেন পাকিস্তান যে ভুলটা করেছে, সেই ভুলটা বাংলাদেশের এই নতুন যে সরকার, বাংলাদেশের না, এটা ভুল করবে না। পাকিস্তানের মাথা মোটা, বাংলাদেশ এত মোটা, বাংলাদেশের এত মোটা না। বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপি ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখবে। এখন বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা মৌলবাদীকে প্রশ্রয় দিচ্ছে না। ভারত যেটা নিয়ে সবসময় অরিট থাকে, চিন্তিত থাকে, মৌলবাদীকে প্রশ্রয় দিচ্ছে কিনা, সেটা বিএনপির প্রমাণ করতে হবে আমরা মৌলবাদীকে প্রশ্রয় দিচ্ছি না। আগের বারের অভিজ্ঞতা এবার সেই ব্যাপারটা ঠিক থাকবে। বড় ভুল, ভারতের সাথে যুদ্ধ করা সরকার টিকা খুব কঠিন আমি মনে করি। আমেরিকার সাথে যুদ্ধ করার সরকার অনেকদিন টিকতে পারবে, কিন্তু ভারতের সাথে যুদ্ধ করলে বেশি টিকতে পারবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি সরকার যদি আসে ক্ষমতায়, যেই আসে তারা ওই বিষয়টা ভুল করবে না, আগের অভিজ্ঞতা থেকে নিবে। আচ্ছা, তো অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় দিলেন এবং
বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করলেন। এবং আমরা চাই যে আপনাকে অনেক সত্যি, ধন্যবাদ। দুই দেশের সম্পর্ক ভালো থাকুক, আপনারা ভালো থাকুন এবং আপনাদের দেশ যেরকমভাবে এতদিন এগিয়েছে, যেভাবে হোক এতদিন এগিয়েছে, স্বাধীন হয়েছে, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হয়েছে, আবার সেই উন্নতির যে মূল ধারা, সেই ধারাতে ফিরে আসুক। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একই সাথে মিলেমিশে সোনার বাংলা, সত্যি সোনার বাংলা হয়ে উঠুক এবং থাকুক সেভাবে বুঝিয়ে। দুই দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, আগের মতো আবার ভালো হোক।